নমস্কার, কেমন আছেন সবাই? আমি পায়েল আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শিবরাত্রি, সকাল সকাল উঠে শাড়ি ঠাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়েই এদিকে চলে এসেছি। আমাদের এই অযত্নে হয়ে থাকা গোলাপ ফুলগুলো আজকে দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলোই কটা নিয়ে যাব বলে, মানে বাবার মাথায় জল ঢালতে যাব, কটা গোলাপও নিয়ে যাব। আজকে বাবাকে গোলাপও দেব। আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের প্রায় 300 বছরের পুরনো শিব মন্দির, যেখানে আজকে জল ঢালতে যাচ্ছি। আর সাথে বলবো এই গ্রাম প্লাস মন্দিরের ছোট করে ইতিহাস। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে মা আর আমি ফাইনালি বেরিয়েই পড়েছি। এই যে ফুল, বেলপাতা, গোলাপ ফুল, আর এই দেখুন ঘটের মধ্যে একটা গোলাপও নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে এবার চলুন রওনা দেওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে দুজনে মিলে মন্দিরে পৌঁছেই গেছি। আর মন্দিরে ঢোকার আগে দেখি কি ওরা বাঁকে করে জল নিয়ে, মানে বাবার মাথায় জল ঢেলে নামছে। এবার হয়তো অন্য কোথাও জল ঢালবে। যাই হোক, ওদের তো জল ঢালা হয়ে গেল। আর দেরি না করে আমরাও তাড়াতাড়ি মন্দিরের দিকে যাই। ও তার আগে দাঁড়ান, এই পুকুরটা দেখছেন, এটাকে বলা হয় কেশসাগর। এটা মন্দিরের একদম গায়ে, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো আমাদের গ্রামের বহু পুরনো বাবা বুড়ো শিবের মন্দির। এই মন্দিরের গায়ে বিশাল বড় একটা চাপা গাছ ছিল। আমরা সেই ছোট থেকে দেখে এসেছি অত বড় চাপা গাছ, কিন্তু আমফানে এই গাছটা ভেঙে পড়লেও মন্দিরের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। আর এই ঠাম্মাকে দেখতে পাচ্ছেন, ওনার অনেক বয়স হয়ে গেছে, সোজায় খুব একটা দাঁড়াতেও পারেন না, কিন্তু তাও উনি এই গ্রামের সমস্ত মন্দিরের পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না, স্নান করানো ঠাকুরকে, জামাকাপড় পরানো, সব এই একা হাতে ঠাম্মা করেন। আর এদিকে সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি দরজা খুলে গেছে মন্দিরের। আর সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, সাথে আমার মাও দাঁড়িয়ে পড়েছে। আর এইদিকে ওই মন্দিরে অনেকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। ইনিই হলেন আমাদের বাবা বুড়ো শিব। আমাদের এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস, বাবার কাছে মন থেকে কিছু চাইলে বাবা খালি হাতে ফেরান না। গঙ্গে তস্মৈ কাঞ্চন মূল্যায় নমঃ। তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি করো। বাবা বুড়ো শিবকে বিশ্বনাথ বলা হয়, আর ইনি হলেন বাবা শম্ভুনাথ। ওই একই চত্বরে দুটো মন্দির দেখাচ্ছিলাম, এটা হলো আর একটা মন্দির। পুজো দিতে দিতে আমার গ্রামের একটু ইতিহাস আজকে আপনাদের শোনায় চলুন। এই জায়গাটা হলো বলাগড়ের শ্রীপুর রাসতলা। এইখানে প্রায় 300 বছরেরও বেশি বহু প্রাচীন মন্দির রয়েছে। তার মধ্যে একটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, বাবা বুড়ো শিবের মন্দির। মিত্র মুস্তাফিরা এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন। এই মিত্র মুস্তাফিরা মূলত নদিয়া জেলার উলাবিনগর অঞ্চলের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশ। এই বংশের একজন আদি পুরুষ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত গুরুমশাই মোহন মিত্র। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র পিতার টোলের শিক্ষকতা ছেড়ে তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে গিয়ে নবাবের কাজ শুরু করেন। পরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হিসাবরক্ষক হিসাবে তিনি নিযুক্ত হন। কাজের দক্ষতার জন্য রামেশ্বর সম্রাটের কাছ থেকে মুস্তাফি উপাধিটি লাভ করেন। রামেশ্বর মুস্তাফির পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি ছিলেন একজন শাক্ত সাধক। রঘুনন্দন উলা ছেড়ে গঙ্গার এপারে চলে আসেন সাধনা করার জন্য একটা মনোরম পরিবেশের সন্ধানে, এবং আটিশাওড়া অঞ্চলটি তিনি পছন্দ করেন নিজের বসবাসের জন্য। বাঁশবেড়িয়ার রাজপরিবারও ছিল রামেশ্বর মিত্র মুস্তাফির মতন ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী। সেই সূত্রেই রঘুনন্দন বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা রাঘবেন্দ্র রায়ের সাথে দেখা করে এই অঞ্চলের কিছু জমি কেনার ইচ্ছা তিনি রাজার কাছে প্রকাশ করেন। সব শুনে রাঘবেন্দ্র রঘুনন্দনকে 75 বিঘে জমি দান করেন। এছাড়াও আরও কিছু জমি রামেশ্বরের কাছ থেকে কিনে রঘুনন্দন 1708 খ্রিস্টাব্দে এই আটিশাওড়া গ্রামে আসেন এবং এখানকার নাম পরিবর্তন করে এই গ্রামটির নাম দেন শ্রীপুর। সেই থেকেই গ্রামটির নাম শ্রীপুর। এই মন্দিরটি হলো শ্রীপুর রাসতলার বিখ্যাত শিব মন্দির। এই রাসতলায় রাস উপলক্ষে মা বিন্দুবাসিনীর পুজো হয়। মা এখানে তার 2 সন্তান কার্তিক এবং গণেশকে নিয়ে আসেন। এই পুজো মূলত 4 দিন থাকে।
কিন্তু পুজো 4 দিন থাকলেও মেলা কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি থাকে। এই 4 দিনে মোষ বলি, বাজি পোড়ানো, ধুনো পোড়ানো, দিনের বেলা যাত্রাপালা, তরজা গান, বাউল গান থেকে শুরু করে কি না হয় না। আর যেটা বলাই হয়নি, শিবের বিয়ে দেয়া হয়। মা বিন্দুবাসিনীর সাথে শিবের বিয়ে হয় এখানে। মানে শিবকে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে শিবের বিয়ে সব হয় মোষ বলির দিন রাতে। মোট কথা এই 4 দিন আমাদের এই বলাগড়বাসীদের কাছে যেন একটা উৎসব। বিন্দুবাসিনী পুজো উপলক্ষে রাসমেলা বসলেও এখানে রাধাকৃষ্ণের পুজোও কিন্তু হয়। রাধাকৃষ্ণের এখানে মন্দির প্রতিষ্ঠিত আছে। শুধু রাসমেলা নয়, সামনে যে দোল উৎসব আসছে, দোল উপলক্ষেও সকালবেলা এখানে রাধাকৃষ্ণের মূর্তি আনা হয়। এখানে দোলমঞ্চ আছে, ওখানেই সাধারণ মানুষ আগে রাধাকৃষ্ণকে আবির দিয়ে তারপর রং খেলা শুরু করে। ওদিকে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে, মানে আগের দিন রাত্রিবেলায় অনেকে পুজো দিয়ে গেছে, তার জন্য সকালের দিকটা অনেকটা ফাঁকা ছিল। ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি। এবার বাড়িতেও তো আমাদের শিবলিঙ্গ রয়েছে, তাই বাড়িতে পুজো দিতে শুরু করে দিয়েছি। আজকের দিনে মন্দিরে গেলেও বাড়ির পুজো কিন্তু এসে দিতেই হবে। আসলে এবার 2 দিন চতুর্থী থাকায় আমরা পরের দিনই করেছিলাম, আগের দিন আর হয়ে ওঠেনি। কিন্তু চতুর্থী পড়ার পর থেকেই আমরা কিছুই খাইনি। তার জন্য যখন চতুর্থী ছাড়লো, তারপর এই মা একটুখানি গরম গরম লুচি করছে আর সাথে বানাচ্ছে বাঁধাকপির তরকারি। পুজো দিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। দুপুরবেলা একটু ফল আর মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর চতুর্থী পড়ার পর মাকে বললাম যে ঝাল ঝাল কিছু বানাও, কেননা আর মিষ্টি ভালো লাগছে না। চতুর্থী পড়ার পর যেহেতু কিছু খাইনি আর পুজো দিয়ে এসে মিষ্টি খেয়েছি, তার জন্য এত মানে গায়ের মধ্যে পাক দিচ্ছে, তাই মাকে বললাম ঝাল ঝাল কিছু করো। আমাদের এত খিদে পেয়েছিল যে মা কি করেছে, ওই আটা মাখতে মাখতে তাড়াতাড়ি করে লুচি করে আমাদের খেতে দিয়ে দিয়েছে। হাতটাও ধোয়ার তার সময় হয়নি। আর এদিকে দেখুন লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে আর বেশ মচমচে হয়েছে। আমার তো এইরকমই লুচি ভালো লাগে। আর সাথে ছিল বাঁধাকপির তরকারি। আর দেখতে দেখতে এদিকে নিয়ে চলে এসছে মা আলু চচ্চড়ি। এই খোসা শুদ্ধ আলু চচ্চড়িটা নাকি আগেই করেছিল, আমাকে আর বলা হয়নি। আর আমি এদিকে বললাম এর সাথে একটা লঙ্কা তুলে দাও। মুখটা এমন হয়ে আছে, মানে ওই উপোস করার পর তার মধ্যে মিষ্টি আর ফল খেয়েছি, 24 ঘন্টা ধরতে গেলে কিছু খাইনি। আর এই মুখটা ঠিক করার জন্য লঙ্কাই খেতে হবে। আর এদিকে বাঁধাকপি যখন নিচ্ছি, বাঁধাকপি নিতে গিয়েও দেখি কি বাঁধাকপির সাথে অটোমেটিক একটা লঙ্কা উঠেছে। তাহলে ঝাল ঝাল লুচি তরকারি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।